আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী পাঠ এর চ্যাপ্টার 4 কোষ বিভাজন ও তার রকমভেদ এর 43 নম্বর পেজের 4.2 বহুকোষী জীবদেহের কোষ বিভাজন। এখান থেকে আমরা আলোচনা করব। ঠিক আছে, দেখো বহুকোষী জীবের কোষ বিভাজন, এখানে আমাদের যেটা রয়েছে, বহুকোষী জীবের কোষ বিভাজন দুই রকমের হয়ে থাকে। একটা হচ্ছে মাইটোসিস এবং আরেকটা হচ্ছে মিওসিস। ঠিক আছে, তো আমরা মাইটোসিস মিওসিস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তার আগে আমাদেরকে জানতে হবে কোষচক্র কাকে বলা হয়। এখানে স্লাইডে আমরা কোষচক্র সংজ্ঞা দেখতে পাচ্ছি। কোষচক্র হচ্ছে একটি কোষের সৃষ্টি থেকে শুরু করে এর বৃদ্ধি, বিভাজন সহ সমগ্র জীবনকে কোষচক্র বলা হয় বা সেল সাইকেল বলা হয়। তো সর্বপ্রথম এটি প্রত্যক্ষ করে, মানে যিনি এটাকে পর্যবেক্ষণ করেন, দেখতে পান, তিনি হচ্ছে হাওয়ার্ড ও পেল্ক সর্বপ্রথম কোষচক্রকে আবিষ্কার করেন। প্রধানত দুই ভাগে ভাগ করা যায় কাকে, এই কোষচক্রকে। ঠিক আছে, প্রধানত দুই ভাগে ভাগ করা যায় কোষচক্রকে। তো সর্বমোট 4 ভাগে, মানে প্রধানত দুই রকমের, কিন্তু সব মিলিয়ে 4 ভাগে ভাগ করা যায়। তাহলে কোষচক্র কাকে বলা হয় সেটা আমরা দেখলাম। একটা কোষের সৃষ্টি থেকে শুরু করে এর বৃদ্ধি, বিভাজন সহ সমগ্র জীবনকে কি বলা হয়, কোষচক্র। মানে বিভাজিত হয়, তারপরে আবার মানে বৃদ্ধি পায়, তারপরে আবার কতজন প্রস্তুতি পর্যায়ে চলে, এইভাবে সব মিলায়ে এটাকে কোষচক্র বলা হয়। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখো একটা বিষয় দেখতে পাচ্ছি, যেখানে এই যে পরিণত জনন কোষ ও গ্যামিট, মানে শুক্রাণু, ডিম্বাণু, এগুলো বিভাজিত হয় না। তারপরে প্রাণী দেহের স্নায়ু কোষ, এটাও বিভাজিত হয় না। তার পেশি কোষ বিভাজিত হয় না, সেল ডিভিশন হয় না এদেরকে। পেশি কোষ বিভাজিত হয় না। সরল পরিণত যে রক্ত কোষ, এগুলোর বিভাজন হয় না। তা বিভাজিত হয় না এমন কোষও আছে কি, সেগুলো হচ্ছে এগুলা। ঠিক আছে, তারপর দেখো এখানে এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি। চিত্রটাই হচ্ছে কোষ বিভাজনের যে কোষচক্র, সেই কোষচক্রের চিত্র এটা। তো কোষচক্রের যে চিত্র আমরা এটা এখানে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে দুটি পর্যায়, মাইটোসিস এবং পুরোটা মিলে হচ্ছে ইন্টারফেস পর্যায়। তো ইন্টারফেসের ভিতরে রয়েছে, দেখো কোষ বৃদ্ধি মানে G1, গ্যাপ 1 দশা। তারপরে এস, ডিএনএ প্রতিলিপন হয় এস দশাতে। আর G2 দশা মাইটোসিস প্রস্তুতি পর্যায়। ঠিক আছে, এটা গ্যাপ 2। আর এখানে এম হচ্ছে মাইটোসিস, G1 আছে গ্যাপ 1, এসটা হচ্ছে ডিএনএ প্রতিলিপন হয়, এবং S2 হচ্ছে মাইটোসিস প্রস্তুতি বা গ্যাপ 2 বিভাজন বলা হয়। ঠিক আছে, এই চিত্র আমরা দেখতে পেলাম। এখন এই চিত্র যে বিষয়গুলো আমরা দেখতে পেয়েছি আর কি, সেগুলো আমরা এখন ব্যাখ্যা করব। যেমন প্রথমে হচ্ছে ইন্টারফেস। দেখো ইন্টারফেস হচ্ছে এই পুরোটা মিলে, মানে গ্যাপ 1, এস দশা এবং G2 দশা, এই তিনটাকে একত্রে বলা হয় ইন্টারফেস দশা। ঠিক আছে, ইন্টারফেস বলা হয়। যেমন দেখো, কোষ বিভাজনের পূর্ব শর্ত হচ্ছে ইন্টারফেস। কোষ বিভাজন যেহেতু একটা জটিল প্রক্রিয়া, তাই এটি সংগঠনের পূর্বে কোষকে খুব কি করতে হয়, পূর্ব প্রস্তুতিমূলক কিছু কাজ করতে হয়। এই কাজগুলো হচ্ছে, 1 নম্বর দেখো, ডিএনএ প্রতিলিপন হয়, কোষের অঙ্গাণুগুলোর বিভাজন এবং সংখ্যা বৃদ্ধি হয়, পরবর্তী বিভাজন হওয়ার জন্য শক্তি উৎপন্ন হয়, এবং পূর্ববর্তী কোষ বিভাজনের সময় ডিএনএর কোনো ক্ষতি হয়ে থাকলে সেগুলোকে মেরামত করে। এটা হচ্ছে ইন্টারফেস দশা, মানে এই যে দশাটা। ঠিক আছে, এই তিনটা মিলে ইন্টারফেস দশাতে হয়। আচ্ছা, তো এই ইন্টারফেস দশার ভিতরে হচ্ছে G1 দশা, এটাকে গ্যাপ 1 বলা হয়। ঠিক আছে, এটা কখন হয়, কোষ বিভাজনের মোট সময়ের প্রায় 30 থেকে 40% ব্যয় করে এই G1 দশাতে। ঠিক আছে, মোট 100 মিনিট যদি লাগে, তাহলে 30 মিনিট অথবা 40 মিনিট হচ্ছে এখানে ব্যয় হয়ে যায়। তাৎপর্য হচ্ছে, একটি কোষ পরবর্তীতে বিভাজন প্রক্রিয়ায় অংশগ্রহণ নেবে কি নেবে না, তার সিদ্ধান্ত এরা এখানে নেয়। মানে সব কোষ তো বিভাজন হয়, বিষয়টা এরকম না। কোন কোন কোষ, ঠিক আছে, যেমন দেখো উদ্ভিদের ক্ষেত্রে স্থায়ী কোষ আছে, অস্থায়ী কোষ আছে, তাই না? অস্থায়ী কোষ যেগুলো, সেগুলো আর বিভাজিত হয় না। ভাজক টিস্যু, মানে ওখানে অভাজক টিস্যু আছে আর স্থায়ী টিস্যু আছে। ভাজক টিস্যুগুলো বিভাজিত হয়, আর যে স্থায়ী, ওগুলা বিভাজিত হয় না। তো সেরকম একটা কোষ বিভাজন আর তার প্রয়োজন আছে কিনা, সেটা সে সিদ্ধান্ত নেব G1 দশাতে। যদি বিভাজনের প্রয়োজন না হয়, তাহলে সেটা আর বিভাজিত হবে না। ঠিক আছে, এই উপপর্যায়ে তারা এই সিদ্ধান্ত নেয়, মানে কোষটি আর বিভাজিত হবে কিনা, হ্যাঁ হবে না, তা 1 সপ্তাহ বা 1 বছর, অর্থাৎ আমৃত্যু G1 উপপর্যায়ে আবদ্ধ হয়ে যায়। মানে কোনো কোষ যদি বিভাজিত না হয়,
তাহলে ওই কোষগুলো মানে গ্যাপ অন দশাতেই সীমাবদ্ধ থাকে। একে মানে যদি বিভাজিত আর নাই হয় আজীবন, তাহলে এটাকে G0 মানে দ্বারা প্রকাশ করা হয়। গ্যাপ জিরো যেরকম জিরো দশা। তো G1 ফেজ বা এখানে কি হয়, আরএনএ এবং ডিএনএ রেপ্লিকেশনের সকল উপাদান তৈরি হয়। মানে আরএনএ রাইবোনিউক্লিক অ্যাসিড এবং ডি রাইবোনিউক্লিক অ্যাসিড, ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, একে ডিএনএ বলা হয়। তো এই ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড এবং আরএনএ মানে রাইবোনিউক্লিক অ্যাসিড, এটাকে রিপ্লিকেশনের জন্য মানে প্রতিলিপন তৈরির জন্য যত সকল উপাদান আছে সব উপাদান এই G1 উপপর্যায়ে তৈরি হয়। পাশাপাশি আরো কি হয়, প্রয়োজনীয় সব প্রোটিন এখানে তৈরি হয়। কোষটি অপেক্ষাকৃত বড় হয় এবং নিউক্লিয়াসের আকার বৃদ্ধি পেতে থাকে। এটা হচ্ছে G1 দশাতে হয়। এবার এস দশাতে এস ফেজ সিনথেসিস, এখানে কি হয়, মোট সময়ের প্রায় 30 থেকে 50% সময় এখানে ব্যয় হয়। মানে মোট যদি 100 মিনিট সময় হয়, তাহলে 30 মিনিট থেকে 50 মিনিট সময় ব্যয় হয় হচ্ছে এস দশাতে। এখানে মূলত কি হয় দেখো, G1 দশাতে ডিএনএ প্রতিলিপনের কাঁচামাল তৈরি হয়, আর এখানে হচ্ছে অনুলিপন হয়, মানে এটা প্রতিলিপন তৈরি হয়। এ সময় হিস্টোন প্রোটিন সংশ্লেষিত হয়। স্তন্যপায়ীদের কোষ, স্তন্যপায়ী মানে যারা, যে সমস্ত প্রাণীরা বুকের দুধ পান করে বড় হয়, মানে আমরা যেরকম মায়ের দুধ পান করি, তারপরে গরু বাছর, এদের ক্ষেত্রে কোষ চক্রে এ দশা প্রায় 7 ঘন্টা সময় স্থায়ী হয়, 7 ঘন্টা সময়। এরপরে রয়েছে আমাদের গ্যাপ টু দশা, G2 দশা। এখন সময় ব্যয় হয় এখানে 10 থেকে 20%, মানে কম কম হয় ওদের তুলনায়। এটা হচ্ছে এম ফেজে প্রবেশ করার পূর্ব প্রস্তুতি, তাই না, প্রস্তুতি পর্যায়ে, মানে এরপরেই হচ্ছে এম ফেজ পর্যায়ে। এই পর্যায়ে কি হয়, এখানে যেটা হয় মাইক্রোটিউবিউল গঠনকারী উপাদান সংশ্লেষণ হয়, যা মাইটোসিস পর্যায়ে স্পিন্ডল তন্তু তৈরি করে। আমরা যখন মাইটোসিসের ধাপ পড়বো, তখন সে একটা পর্যায়ে দেখবো যে স্পিন্ডল তন্তু তৈরি হয়, সেটা এখানে আমরা চিত্র সহকারে দেখবো। তো ওই স্পিন্ডল তন্তু তৈরি হওয়ার যে উপাদান, সেই উপাদানগুলো কিন্তু এই G2 দশাতে তৈরি হয়। এছাড়াও এ ধাপে কি হয়, মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডের বিভাজন সংঘটিত হয়। দেখো এখানে মাইটোকন্ড্রিয়া, কোষের যে মাইটোকন্ড্রিয়া থাকে এবং প্লাস্টিড থাকে, এই প্লাস্টিড বিভাজিত হয় এই G2 দশাতে। G2 থেকে মাইটোসিসে প্রবেশ করতে হলে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর প্রয়োজন হয়, যা এক প্রকারের প্রোটিন প্রয়োজন হয়। এই সময়ে মানে G2 পর্যায়ে এই প্রোটিন সংশ্লেষণ হয়। তাহলে এই সময় কি হয়, প্রোটিন সংশ্লেষণ হয় এবং কিছু সংখ্যক কোষ G2 পর্যায়ে এসেও আটকা পড়ে যায়, আর কখনো বিভাজিত হয় না। মানে কিছু কিছু কোষ এই G2 তেও এসেও আটকা পড়ে যায়, যেগুলো আর বিভাজিত হয় না। তাহলে দুই জায়গায় আটকা পড়ে, সেটা G1 এবং G2 তে। আচ্ছা, তাহলে মানে জীব জীবনে ইন্টারফেজের ভূমিকা কি? এই যে 3টা উপপর্যায় পড়লাম আর কি, ঠিক আছে, সেটা কি, গ্যাপ অন, এস দশা এবং G2 দশা, এই 3টা মিলেই তো ইন্টারফেজ দশা। তাহলে ইন্টারফেজের উপকারিতা কি বা কি প্রয়োজন, তাই এখানে কি কি হয়, দেখো কোন একটা কোষ বিভাজন অংশ নেবে কিনা তা এখানে স্থির করে। তারপরে পরবর্তী কোষ বিভাজনের সময় প্রোটিন, ডিএনএ, আরএনএ রেপ্লিকেশন এর সকল উপাদান এখানে তৈরি হয়। ডিএনএ রেপ্লিকেটেড হয়, মানে প্রতিলিপন তৈরি হয়। কোষ বিভাজনে প্রয়োজনীয় স্পিন্ডল তন্তু সৃষ্টির জন্য মাইক্রোটিউবিউল সৃষ্টি হয়। তারপরে প্রয়োজনীয় এটিপি তৈরি হয়। প্রাণী কোষ সেন্ট্রিওলের বিভাজন ঘটে এবং ইন্টারফেজ পর্যায়ে না থাকলে বিভাজন পর্যায় সম্পূর্ণ হবে না। এই দশার পর কোষ প্রবেশ করবে বিভাজনের মূল পর্যায়ে, মূলত এম পর্যায়ে, মানে মাইটোসিস পর্যায়ে। ঠিক আছে, তাহলে ব্যাপারটা কি হলো, এখানে এই চক্রটার মানে কি, এটাকে যদি আমরা ধাপ আকারে লিখি, তাহলে প্রথমে কি হয়, কোষচক্র G2 ফেজ থেকে এম ফেজ প্রবেশ করে। জটিল প্রক্রিয়ায় নিউক্লিয়াসের বিভাজন এবং পুনর্গঠিত হয়। সাইটোপ্লাজম নতুন 2 কোষে গমন করে, কোষ ঝিল্লি এবং কোষ প্রাচীর গঠন করে এবং 2টি অপত্য কোষের সৃষ্টি করে এর মাধ্যমে এম ফেজ সম্পন্ন করে। মানে এই ইন্টারফেস পুরা কোষ চক্র কি হয় সেটা এখানে দেখানো হচ্ছে। এখন এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে গ্যাপ ওয়ান এবং গ্যাপ টু এর মধ্যে কি পার্থক্য। এটা গ্যাপ ওয়ান হচ্ছে পূর্ববর্তী কোষচক্রে এম দশা এবং পরবর্তী কোষচক্রের দশার মধ্যবর্তী পর্যায়কে বলা হয় G1 দশা। আর এখানে হচ্ছে ইন্টারফেজের এস দশা এবং এম দশার মধ্যবর্তী যে অংশটা, এটাকে বলা হয় G2 দশা। এখানে কি হয় দেখো, 2 নম্বর, এই ইন্টারফেজের প্রথম দশা যাতে ডিএনএ এবং আরএনএ সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় এনজাইম বিশ্লেষিত হয়। আর এখানে কি হয়, এখানে ইন্টারফেজের তৃতীয় বা শেষ দশা, যেখানে আরএনএ অণু এবং কতিপয় প্রোটিনের
সংশ্লেষণ ঘটে। 3 নম্বর হচ্ছে এটি ইন্টারফেজের দীর্ঘস্থায়ী দশা এবং এটি ইন্টারফেজের ক্ষণস্থায়ী দশা। 4 নম্বর ডিপ্লয়েড কোষে ডিএনএ এর পরিমাণ স্বাভাবিক থাকে, আর এখানে কোষে ডিএনএ এর পরিমাণ দ্বিগুণ হয়ে যায়। তারপরে কোষচক্রের সময়কাল জি1 দশায় সময়কালের উপর নির্ভরশীল, আর এখানে জি2 দশার সময়কালের উপর নির্ভরশীল নয়। আচ্ছা, এরপরে এবার হলো ইন্টারফেজ এবং এমফেজের মধ্যে পার্থক্য দেখে নিব। সেটা হচ্ছে ইন্টারফেজ এবং এমফেজের মধ্যে কি পার্থক্য। ইন্টারফেজ হচ্ছে কোষ বিভাজনের প্রস্তুতি পর্যায়, আর এটা হচ্ছে কোষ বিভাজনের প্রকৃত বিভাজন পর্যায়। কোষচক্রে প্রায় 90 থেকে 95% সময় এখানে ব্যয় করে, আর বিভাজনের প্রায় 5 থেকে 10% সময় ব্যয় হয়, মানে খুব কম সময় ব্যয় হয় এখানে। 3 নম্বর হচ্ছে এক দশায় কোষীয় সংগঠনে বৃদ্ধি এবং সংখ্যা বৃদ্ধি ঘটে থাকে। এ দশায় কোষীয় সংগঠন বিস্তার এবং বিভাজন ঘটে। এ দশায় বংশগতি বস্তু ক্রোমাটিন হিসেবে থাকে। এ দশায় বংশগতি বস্তু ক্রোমোজোম হিসেবে থাকে। তারপরে কোষচক্রের তাৎপর্য। 1 নম্বর হচ্ছে কোষচক্র না হলে এককোষী এবং বহুকোষী কোনো জীবেরই কি হয় না, বংশবৃদ্ধি হয় না। এই যে কোষচক্র যদি না থাকতো তাহলে কোনো কোষেরই বিভাজন সংগঠিত হওয়া পসিবল ছিল না। কোষচক্রে ইন্টারফেজের প্রস্তুতির কারণে মাইটোসিসের কোষ মানে বহুকোষী জীবের বৃদ্ধি এবং বিকাশ ঘটায়, প্রজনন অঙ্গ তৈরি করে এবং মৃত কোষ প্রতিস্থাপন এবং ক্ষয়পূরণ করে। 3 নম্বর হচ্ছে প্রতিটি জীবের স্বাভাবিক কোষচক্র এবং ওই জীবের স্বাভাবিক বৃদ্ধি সম্পন্ন করে। আর 4 নম্বর স্বাভাবিক কোষ অর্থাৎ অনিয়ন্ত্রিত কোষ। আচ্ছা, অনিয়ন্ত্রিত মানে কি? দেখো, মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে একটা থেকে দুইটা হয়, দুইটা থেকে আরো দুইটা, মানে আর ওইটা থেকে আরো দুইটা হয়, আর প্রতিটা থেকে, হ্যাঁ, মিওসিসের ক্ষেত্রে একটা থেকে এরকম 4টা হয়। তো এরকম এটা হচ্ছে নিয়ন্ত্রিত। কিন্তু অনিয়ন্ত্রিত হয় যখন একটা মাইটোসিস প্রক্রিয়া একটা থেকে দুইটা হওয়ার কথা, কিন্তু সেখানে আছে মনে করো 100 হলো, 200 হলো, 1 লক্ষ হলো, এরকম, তখন সেটা অনিয়ন্ত্রিত হয়। অনিয়ন্ত্রিত হওয়ার ফলে ক্যান্সার, টিউমার সব বিভিন্ন রোগ তৈরি হতে পারে। ঠিক আছে, ক্যান্সার রোগ পর্যন্ত রোগ সৃষ্টি হতে পারে। এটা হচ্ছে কোষ বিভাজন সম্পর্কে, কোষ বিভাজন জনের যে কোষ চক্র ছিল সেটা সম্পর্কে বিস্তারিত আমরা এখানে আলোচনা করলাম অনেক সুন্দর করে। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা 4.2.1 মাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব অনেক সুন্দরভাবে ইনশাআল্লাহ। সকলকে আজকের ক্লাসে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি শেষ করতেছি। তো ক্লাসটি কেমন লাগে সেটা কমেন্ট করে জানিয়ে দিও, আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।